আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। হাইকোর্টকে জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর জানাবো, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। আর সচিবালয় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এদিকে দীর্ঘ ৭ বছর পর জনসভায় আসছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী ২১শে ডিসেম্বর বেলা ২টায় বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। এদিকে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলি এবং তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এদিকে ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স আপিল শুনানি অব্যাহত। ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের আপিলের উপর শুনানি অব্যাহত রয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজও মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, পূর্ব তৈমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। ঢাকা সফররত পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোতার সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। রোববার ১৫ই ডিসেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। হাইকোর্টকে বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে সব তথ্য জানায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান। এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বলেও আজ এমন কোনো তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ই আগস্টের পথ পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃতদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার। এর আগে ২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছে, কিন্তু পরে দুপুরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ। পিলখানা বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। পরে এসব মামলায় নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডির দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়। এছাড়াও বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও ২৬ জনকে অভিযুক্ত করে মোট
34 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। বিচার চলাকালে তৎকালীন বিডিআরের ডিএডি রহিমসহ 4 আসামির মৃত্যু হয়। মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীরও দণ্ড হয়। সাজা ভোগকালীন পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং রক্তক্ষয়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী এই বাহিনীর নাম পরিবর্তন করে বর্তমান বিজিবি হিসেবে পরিচিত এই বাহিনী। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ খোরশেদুর রহমান বলেছেন, সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আরও বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। ডক্টর মোখলেসুর রহমান বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময় উপযোগী, তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রদান করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ দেয়া হবে তা ঠিক করা হবে। মোখলেসুর রহমান আরও বলেন, মহার্ঘ ভাতা কর্মকর্তাদের কম ও কর্মচারীদের বেশি দেয়া হবে। দীর্ঘ 7 বছর পর জনসভায় আসছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী 21শে ডিসেম্বর বেলা 2টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘ 7 বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তারা বেগম খালেদা জিয়া। রোববার 15 ডিসেম্বর এ বিষয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জানান, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ গত রাতে তাদের দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায়। ইশতিয়াক আজিজ উলফাত আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইশতিয়াক আজিজ উলফা আরও জানান, সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং 21শে ডিসেম্বর সমাবেশে যোগ দিবেন। বিএনপির নেত্রী খালেদা জিয়া সর্বশেষ 2017 সালের 12ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল 2018 সালের 8ই ফেব্রুয়ারি। কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করেছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যবলী এবং তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার 15 ডিসেম্বর সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সব তথ্য জানানো হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। এর আগে 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট আরেক বিজ্ঞপ্তিতে জানায়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট অঙ্গনে গত 16 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই বিচারকেরা এখন বিচার কাজের বাইরে এবং ছুটিতে রয়েছেন। তারা হলেন বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম
মাসুদ হোসাইন দোলন। প্রসঙ্গত ৫ বছরের বেশি সময় আগে অসদাচরণের অভিযোগ ওঠে ৩ বিচারক গত ১৯শে নভেম্বর পদত্যাগ করেন। তারা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক এবং একেএম জহিরুল হক। উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদে ফিরে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানে ষোড়শ সংশোধনী আনে তখনকার আওয়ামী লীগ সরকার। পরে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের রায় ২০১৬ সালের ৫ই মে। হাইকোর্টের রায়ে ষোড়শ সংশোধনী অবৈধ বাতিল ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে ২০১৭ সালে ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। পরে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে রিভিউ রায় পুনর্বিবেচনা আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২০ অক্টোবর আপিল বিভাগ রিভিউ নিষ্পত্তি করে দেয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল হয়।